সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঢালাই স্পেশাল প্রেজেন্টস মিট দ্য এক্সপার্ট প্রোগ্রামে। আপনাদের সাথে আছি আমি হুমায়রা বিনতে হান্নান। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এবং খ্যাতনামা প্রকৌশলী, সেই সাথে বাংলাদেশের স্ট্রাকচারাল ডিজাইনিংয়ের অন্যতম উজ্জ্বল নাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুর রাশেদ মল্লিক। 1998 সালে তিনি রুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে বুয়েট থেকে এমএসসি ডিগ্রির জন্য অধ্যয়নরত রয়েছেন। তিনি তার কর্মজীবনকে সমৃদ্ধ করেছেন অসংখ্য গুরুত্বপূর্ণ স্থাপনা এবং স্ট্রাকচারাল অ্যানালাইসিসের মাধ্যমে। বর্তমানে তিনি স্ট্যাড ইঞ্জিনিয়ারিং লিমিটেডে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে এবং সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। চলুন স্বাগত জানাই আমাদের আজকের অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুর রাশেদ মল্লিককে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। শুরুতেই জানতে চাইবো, এই ইঞ্জিনিয়ারিং পেশায় আপনার আসার মূল অনুপ্রেরণা কি ছিল? মূল অনুপ্রেরণা মানে আমি ছোটকাল থেকে যখন প্রাইমারি স্কুলে পড়তাম, আমি গ্রামে মানুষ, তা গ্রামে বিভিন্ন মিস্ত্রিরা যে যেখানে কাঠমিস্ত্রি হোক রাজমিস্ত্রি যে যা কাজ করতো আমি এটা অনুকরণ করতাম, এবং যে জেলেরা জাল বুনে ওটা অনুকরণ করতাম, আমি কীভাবে এটা তৈরি করব। তার ছোটো থেকে সকালে আমার এলাকায় যারা থাকে তারা বলতো তুমি ইঞ্জিনিয়ার বলে এমনি ডাকতো। যখন আমি হাই স্কুল লেভেলে গেলাম তখন তো সায়েন্স আর্টস ভাগ হয়ে গেলো। সায়েন্সের টিচার আমাকে বললেন যে ইঞ্জিনিয়ার হলে খুব ভালো, বিল্ডিং করা যায়। দেখো ইঞ্জিনিয়ার রাস্তা দিয়ে যাচ্ছে, মোটরসাইকেল চড়ে বিল্ডিং দেখে, বিভিন্ন কিছু দেখে, তাদের একটা স্ট্যাটাস আলাদা। ওইখান থেকে আমি অনুপ্রাণিত হই। আপনার জন্মস্থান কোন জেলায়? আমার জন্মস্থান মাগুরা ডিস্ট্রিক্ট এবং শ্রীপুর থানা হোগলডাঙ্গা গ্রাম। এই দীর্ঘ 25 বছরের জীবনে আপনার সবচেয়ে চ্যালেঞ্জিং প্রজেক্টের কথা যদি আমরা একটু জানতে পারি। চ্যালেঞ্জিং প্রজেক্ট বলতে আমার প্রত্যেকটা কাজ চ্যালেঞ্জ দিয়ে শুরু। প্রথমে আমি যখন বুয়েটে মাস্টার্স ভর্তি হওয়ার পরে আমি তখন এলজিডিতে যে আমি দিয়ে আসি আমার সিভি বায়োটা, আমার একটা ব্রুশার তৈরি করি, একটা কোম্পানির নাম ফর্ম করে, যে স্টাড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। তা দিয়ে আসলে পরে মানে 3 মাস পরে উনি বললেন যে তোমরা কী ডিজাইন পারো? তা আমি বললাম যে স্যার উনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এলজিডির। তা বললেন যে আমি স্যার সব কিছু পারি। আমি বললাম যে স্যার আমি সব কিছু ডিজাইন করতে পারি। তো উনি 3 মাস পরে ফোন করে বললেন আমাদের ব্রিজ ডিজাইন আছে, তোমরা চলে আসো ব্রিজ ডিজাইন করো। তখন তো আমার মাথায় কী ব্যাপার, আমি তো ব্রিজ ডিজাইন আন্ডার গ্রেড লেভেলে শুধু পড়াশোনা করছি এবং সেখানে নোটপত্র আমি সব নিয়ে আসছি, আমি যেগুলো পড়ছি বুঝে আমি ওগুলো সেশনালগুলো সব নিয়ে আসছি ফটোকপি করে। প্র্যাকটিক্যালটা করা হয়নি। তখন আমি ভয় পেতেছিলাম কীভাবে করো। তখন একজন প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার ডিগ্রিছে, তার সহায়তা নিয়ে আমি ব্রিজ ডিজাইন করলাম এবং 19টা ব্রিজ ডিজাইন করলাম। এলজিডি আমার চেক হলো এবং সব খুব ভালোভাবে সেগুলো কাজ কমপ্লিট হলো। একেবারে শুরুই হয়েছে 19টা দিয়ে। বাহ, চমৎকার। হাই রাইজ বিল্ডিং দেখতে পাই, কমার্শিয়াল বিল্ডিং দেখতে পাই, সেই সব বিল্ডিংয়ে বিল্ডিং সেফটি ঠিক কতটুকু রয়েছে বলে আপনি মনে করেন? বিল্ডিং সেফটি আমি সাধারণত মনে করি যে আমাদের বাংলাদেশে যে বিল্ডিং সেফটিটা, আমার মনে হয় যে বিল্ডিং সেফটি দুটা। একটা হচ্ছে ইন্টারনাল সেফটি, যখন বিল্ডিংটা ডিজাইন করা হবে তার ইন্টারনাল কী কী কম্পোনেন্ট, যেমন সেই কম্পোনেন্টগুলোকে আমাকে ঠিকমতো ডিজাইন করতে হবে। তার জন্য কী হচ্ছে যে আর্থকুয়েক লোড, উইন্ড লোড এবং বিল্ডিংয়ের ফাউন্ডেশন, এটা ঠিক রাখার জন্য ইন্টারনাল ডিজাইন। আর এক্সটার্নাল হচ্ছে বিল্ডিংয়ের ডেকোরেটিভ বিষয়, প্ল্যানিংয়ের বিষয়। সেখানে আসে আমরা ফায়ার ফাইটিংয়ের ব্যাপার। যদি বিল্ডিংয়ের ভিতরে স্পেস ঠিক মতো না থাকে, সামনে রোড যদি ঠিক মতো চড়া না থাকে, তাহলে ফায়ার ফাইটিংয়ের ব্যাপার এবং ফায়ারে যদি কোনো সময় যদি আল্লাহ না করে যদি ঘটে যায়, তাহলে সেখানে মানুষের কি অনেক ড্যামেজ হতে পারে। তা আমি এই জন্য মনে করি দুই ধরনের, এবং ইলেকট্রিক মেকানিক্যাল ব্যাপার ডিজাইন আছে, যেখানে লিফট থাকে ইলেকট্রিক্যাল। এখন তো ইলেকট্রিক্যাল থেকে আমাদের ফায়ার ছড়া যায়। তাহলে আমাদের বিল্ডিং প্রথমে ডিজাইনের ক্ষেত্রে স্ট্রাকচারাল এবং এই ফায়ার ফাইটিং ইলেকট্রিক্যাল এগুলোর বিষয়ে আমাদের সবসময় সচেতন থাকতে হবে। এরপরে আসে কনস্ট্রাকশন কোয়ালিটির ব্যাপারে। কনস্ট্রাকশন কোয়ালিটি করতে গেলে অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে ওইটার জন্য ডিজাইন করা থাকে এবং দক্ষ ইঞ্জিনিয়ার সুপারভাইজ যেন কনস্ট্রাকশন পরিচালিত হয়। বাহ, চমৎকার। আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি যে কনস্ট্রাকশন বেজ লাইনের মধ্যে টাইম, বাজেট অ্যান্ড কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু অনেক সময় ডেডলাইন এতটাই টাইট থাকে যে ঠিকমতো সিমেন্ট বা ঢালাই ড্রাই হওয়ার টাইম দেয় না, তার আগেই দেখা যাচ্ছে পেভিংয়ের কাজ করে যায় এবং এটার ফলশ্রুতিতে আমরা পেভিং লাইন ঠিকমতো পাই না, ফল্ট লাইন আসে। অনেক সময় আগেই সিমেন্ট ড্রাই হওয়ার আগেই লোড দিয়ে দেওয়া হয়, তখন ক্র্যাক লাইন চলে আসে। তো অনেক সময় টাইমের এই জটিলতার জন্য এই কাজগুলো আগে করে ফেলা হয়, যেটা আগে করা ঠিক না। যথেষ্ট পরিমাণে ড্রাই করে তারপরে করা উচিত। আপনার কি মনে হয় যে কেমন ধরনের উপাদান ব্যবহারের মাধ্যমে আমরা এই টাইম এবং কোয়ালিটিটাকে দুটোকে একসাথে ধরে রাখতে পারি? এখানে সিমেন্ট অর্থাৎ কংক্রিটটাকে যদি আমরা তাড়াতাড়ি ঢালাইটাকে হার্ডেন করতে চাই, তার স্ট্রেংথ গেইন করতে চাই, তাহলে আমার সিমেন্ট হতে হবে সেরকম র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। তাই র্যাপিড হার্ডেনিং সিমেন্ট আগে আমাদের বাংলাদেশে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ছিল না।
তা এই র্যাপিড হার্ডেনিং সিমেন্ট হচ্ছে গিয়ে দ্রুত স্ট্রেন গেইন করে। তা স্ট্রেন গেইন করার জন্য তাহলে স্ট্রেন যদি গেইন করে তাহলে আমার দেখা যাচ্ছে 2 দিনে 4 দিনে 5 দিনে 7 দিনে যেটা 15 দিনে হওয়ার কথা শর্ট টাইমের ভিতরে স্ট্রেন গেইন করে তাহলে আমরা শাটারিং ম্যাটেরিয়ালস আমরা সরাই নিয়ে আসতে পারি তাড়াতাড়ি এবং আবার শাটার করতে পারি। তাতে হবে টাইম সেভ হবে, লেবার কস্ট কমে যাবে এবং দ্রুত আমরা কনস্ট্রাকশন কাজটা শেষ করতে পারবো। যদি টাইম আমাদের অল্পই লাগে সেই ক্ষেত্রে আমরা বর্ষাকালে এটার কি কোনো সুবিধা পেতে পারি তাড়াতাড়ি কনস্ট্রাকশন শেষ করার জন্য? অবশ্যই পাবো। এখন আমরা বললাম তো যে আমি আগে বলছি যে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট অফিসে সাধারণত আমরা অফিসি সিমেন্ট ব্যবহার করতাম। যদি বড় আকার যেখানে ঢালাই হয় সেখানে অফিসি সিমেন্ট ব্যবহার করলে যে মাস ভলিউমের ঢালাইয়ের ভিতরে হিট অফ হাইড্রেশনে প্রচুর হিট তৈরি হয়, ভলিউম বেড়ে যায় এবং ক্র্যাক তৈরি হয় ডিউরিং কনস্ট্রাকশন। তা আমরা এই জন্য যে অফিসি সিমেন্টের পরিবর্তে আমাদের দেশে পিসি সিমেন্ট আসে। পিসি সিমেন্ট হচ্ছে যে মানে এখানে ওই ক্লিংকার অর্থাৎ সিমেন্টের মেন কম্পোনেন্ট হচ্ছে ক্লিংকারটা পিসিসি সিমেন্টের পার্সেন্টেজ কমায় এনে ওখানে সিমেন্টেসিয়াস ম্যাটেরিয়ালস হিসেবে কিছু মিক্সার মিনারেল অ্যাড করা হয়, সেটা হচ্ছে পিসিসি সিমেন্ট। আর র্যাপিড হার্ডেনিং সিমেন্ট হচ্ছে পিসিসি সিমেন্টের একটা রিপ্লেসমেন্ট। এই জন্য র্যাপিড হার্ডেনিং সিমেন্ট হলে আমরা সব জায়গায় কাজ করতে পারি, পানির ভিতর কাজ করতে দ্রুত হার্ডেনিং, যেখানে ম্যাট ঢালাই করবো বড় সেখানে ড্যাম করার জন্য আমরা তাড়াতাড়ি ব্যবহার করতে পারি। সেখানে সর্বদিক দিয়ে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট আমরা ব্যবহার করতে পারি, তাতে আমাদের খরচও বাড়বে, কোয়ালিটি হবে এবং ডিউরেবল কংক্রিট তৈরি হবে। র্যাপিড হার্ডেনিং সিমেন্ট নিয়ে আপনার কাছে আরেকটু জানতে চাইব, র্যাপিড হার্ডেনিং সিমেন্টের কারিগরি সুবিধা কি এবং এই সিমেন্ট কিভাবে অন্যান্য সাধারণ সিমেন্টের থেকে আলাদা? র্যাপিড হার্ডেনিং সিমেন্টের একটা কারিগরি সুবিধা হচ্ছে যে আমরা এটা টেকনিক্যাল বিষয়, এটা কেমিক্যাল কম্পোজিশনের ব্যাপার। যখন সিমেন্ট পানির সাথে বিক্রিয়া করে একটা সিমেন্ট সিএইচ জেল তৈরি করে, অর্থাৎ হার্ডেন হয়, অর্থাৎ হাইগ্রেড হয়, সিমেন্ট পানি নিয়ে হাইগ্রেড হয়, হাইগ্রেড সিএইচ জেল তৈরি করে, সেই জেলটাই আমাদের বাইন্ডার হিসেবে খোয়া বা আমরা বা যা বলি স্যান্ড এদেরকে বাইন্ড করে রাখে। তা এখানে টেকনিক্যালি হচ্ছে যে আমরা যদি র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ব্যবহার করি, সেই র্যাপিড হার্ডেনিং সিমেন্টের ভিতরে তার কয়েকটা কম্পোনেন্টস আছে, যে এমনভাবে যেমন আমরা একটা সিমেন্টের ভিতরে 4টা কম্পোনেন্ট আছে, আমাদের আছে ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম সিলিকেট, টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনেট, টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনিয়াম ফ্রাইড, 4টা কম্পোনেন্ট আছে। এই 4টা কম্পোনেন্ট 4 ধরনের কাজ আছে সিমেন্টের ভিতরে। সেই সিমেন্টের ভিতরে কাজ হচ্ছে একটা দ্রুত, প্রথমটা আছে হিট মানে দ্রুত হার্ডেন হয় এবং দ্রুত স্ট্রেন গেইন করে। সেকেন্ড ডাইক্যালসিয়াম সিলিকেট, এটা আস্তে আস্তে স্ট্রেন গেইন করে উপরের দিকে ওঠে। আর টেট্রাক্যালসিয়াম যে অ্যালুমিনেট আমরা বলছি, ট্রাইক্যালসিয়াম যে অ্যালুমিনেট, সেটা হচ্ছে যে পানির সাথে দ্রুত সেই করে মানে ক্রিয়া করে হিট অফ হাইড্রেশন তৈরি করে। আর টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনিয়াম ফ্রাইড, এটা হচ্ছে সিমেন্টের ইয়াটা করে যে এটা হচ্ছে কালারিংটা আনে এবং সে হাইড্রেশনের জন্য এটা ভূমিকা রাখে। তা আমরা সাধারণত যে এইখানে কোন কম্পোনেন্ট ব্যবহার করলে পারে সিমেন্টের হার্ডেন হয়, সেটা হচ্ছে যে এটা টেকনিক্যাল একটা বিষয়, যে আমরা ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট এর পরিমাণটা বাড়াই দেওয়া এবং অন্যান্য কম্পোনেন্টের পরিমাণ কমাই দিয়ে আর হচ্ছে যে আপনার সিমেন্টের যে সারফেস আমরা বলি সারফেস এরিয়া অর্থাৎ সিমেন্টের ফাইনেসটা বাড়াই দিয়ে এবং কয়েকটা কম্পোনেন্ট এগুলো আমরা ট্রায়াল বেসিসে টেস্ট এবং রিসার্চের মাধ্যমে এই সিমেন্ট র্যাপিড হার্ডেনিং সিমেন্ট তৈরি হয়েছে। তাই এর কোয়ালিটিটা আছে মেন, যে এটা টাইম শর্টিং করবে, এটা কিউরিং টাইমটা শর্ট করে দেবে কারণ সারফেস এরিয়া বেশি, এবং কংক্রিটকে কম্প্যাক্ট করবে, ডেন্স কংক্রিট তৈরি করবে। এবং ডেন্স কংক্রিট তৈরি করা মানে পরোসিটি থাকবে না, তাতে আমাদের ডিউরেবল কংক্রিট তৈরি হবে এবং শর্ট টাইম হার্ডেনিং হবে, কারণ শর্ট টাইমে কিউরিং হবে, যেহেতু সিমেন্টের সারফেস এরিয়া বেশি, তাড়াতাড়ি পানি অ্যাবজর্ব করে নিয়ে এটা বোধহয় হিট অফ হাইড্রেশনও একটু কমে যাবে। আপনি জানেন কিনা, এখন বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের প্রথম এবং একমাত্র র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ঢালাই স্পেশাল উৎপাদন করছে। এ নিয়ে আপনার কি মতামত, যে এটা কেমন ভূমিকা রাখবে বাংলাদেশের নির্মাণ শিল্পে? এটা আমি মনে করি খুব ভালো একটা রাখবে, তাদের অবদান রাখবে। কারণ আমাদের দেশে আমি নিজেই বিভিন্ন জায়গায় যাই, ওই কন্ট্রাক্টররা বলে স্যার আমি 3 দিনে শাটার খুলে ফেলবো, মানে ওদের ধমক দিয়ে আটকায় রাখতে হয়। তা আমি বললাম তুমি কীভাবে করবা? মানে স্যার অনেক জায়গায় করো, অনেক জায়গায় আমার 15 দিন বেশি আমি শাটার রাখতে পারবো না, আমার শাটার নষ্ট হয়ে যাচ্ছে। তা এই মেঘনা গ্রুপ যে সিমেন্ট আনছে, তারা যদি আমরা 15 দিনের ভিতরে শাটারটা খুলতে পারি এবং তাদের যে আমাদের ডিজাইন স্ট্রেন্থ 15 দিনের ভিতরে যদি আমি পেয়ে যাই, তাহলে শাটারিংটা খোলার জন্য সুবিধা আছে। এখানে আমাদের জন্য লাগছে হচ্ছে ম্যান পাওয়ার কম লাগবে, টাইম শর্টেনিং হবে, টাইম যত বেশি হবে একটা প্রজেক্টের কষ্ট তো বেড়ে যাবে। সেই হিসেবে আমি মনে করি অনেক ভালো একটা এই ঢালাই স্পেশাল সিমেন্টটা আমাদের জন্য।
বাংলাদেশের মেগা প্রজেক্টগুলোর জন্য আমাদের দ্রুত গতির নির্মাণের ক্ষেত্রে আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি? প্রস্তুতি যে আমাদের ডিজাইনটা হয়ে আসবে ভালো, কোয়ালিটি আমাদের ম্যাটেরিয়ালস থাকতে হবে, যেমন সিমেন্ট কোয়ালিটি হতে হবে, স্যান্ড কোয়ালিটি হতে হবে, রড কোয়ালিটি হতে হবে, স্টোন চিপস আমরা এগ্রিগেট ব্যবহার করি সেই এগ্রিগেট আমার কোয়ালিটি হতে হবে। আর সিমেন্ট যদি আমরা তাড়াতাড়ি প্রজেক্টটাকে উঠাইতে চাই, মেগা প্রজেক্ট লাগে, তখন আমাদের র্যাপিড হার্ডেনিং সিমেন্ট যদি আমরা ব্যবহার করতে পারি তার সর্বক্ষেত্রে, তাহলে আমাদের এটা প্রজেক্ট কস্টটা ওভারঅল একটা কমে যাবে, অনেক কমে যাবে, এবং ডিউরেবল কংক্রিটও তৈরি হবে। কারণ শর্ট টাইম কিউরিং হচ্ছে এই কারণে যে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট পিসিসি সিমেন্ট এবং তার সারফেস এরিয়া বেশি, ফাইনেস বেশি বলে সে দ্রুত কিউরিংটা হয়, সেই সাথে এটা টেকসই হয় এবং ডিউরেবল কংক্রিটই তৈরি করে। এই জন্য আমরা মনে করি যে মেগা প্রজেক্টগুলোই র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ব্যবহার করা শ্রেয় এবং ভালো। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে জানতে চাই, যারা নতুনরা এই পেশা আসতে চায়, নতুন ইঞ্জিনিয়ারদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আমার পরামর্শ যে চাকরির পিছনে পাশ করে, আন্ডার গ্রাজুয়েট লেভেল পাশ করে চাকরির পিছনে দৌড়দৌড়ি না করে, যদি আমরা বিভিন্ন আমাদের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য আমরা নিয়মিত বই পড়াশুনো করি, কোর্ট পড়ি, সাথে সাথে বিভিন্ন জায়গায় যে প্রজেক্টগুলো হচ্ছে সেগুলো দেখাশোনা করি এবং সিনিয়র ইঞ্জিনিয়ারের সাথে একটা ইন্টারেকশনে থাকি, তাহলে যখন নিজের সেলফ 6 মাস থেকে 1 বছর যখন নিজের সেলফ ক্যারিয়ার ডেভেলপ হয়ে যাবে, তখন চাকরির জন্য সবাই ডাকবে, যেন আমাকে ডাকছে। তা আমি মনে করি যে নিজে আগে আমি সেট হই, নিজে আমি এক্সপিরিয়েন্স গেইন করি, তাহলে বাংলাদেশে, আমাদের বাংলাদেশেও অনেক এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ারের ডিমান্ড আছে এবং তাদের ফুলফিল করতে এখনও 50 বছর লাগবে। দর্শক, নির্মাণ শিল্পের চমৎকার কিছু অভিজ্ঞতার কথা শুনলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত চ্যানেল 24-এর সাথেই থাকুন।